শেষ করে দে। বলে ঠাস করে মাথায় দুটি গুলি করলো। রক্ত ছিটকে দেয়ালে পড়লো। ইরাকের একটি ছোট্ট শহর কুর্দিস্তান, এখানে বাচ্চাদের হাতেও পিস্তল। এখানে খুনাখুনি কোনো ব্যাপার না। আর এই গল্পের টার্নিং পয়েন্ট এক, ফারহান। চলুন হালকা করে এর পরিচয় জেনে আসি। এই শহরের সবচেয়ে বড় ডনের ভাই। দেখতে একটা হিরোর থেকে কম না, তবে শরীরে মায়া বলে কোনো জিনিস নেই। শুরু করা যাক এবারের গল্প, ভিলেন। এখন একটু আমার পরিচয় দেওয়া যাক। আমি আপনাদের একজন প্রিয় লেখক ছিলাম। আপাতত এতটুকুই থাক। গল্পের শেষ পর্বে আমার পরিচয় দিব ইনশাআল্লাহ। খাবার টেবিলে। কিরে, আজকের কাজটা করতে পারলি? আমার ডিকশনারিতে না শব্দটি নেই, সেটা আপনিও জানেন। এই না হলে আমার ভাই। এনে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। একটা ডায়মন্ডের কাজ করা ঘড়ি। ফারহান ঘড়িটা নিয়ে উঠে গেল। কিরে, খাবি না? খিদে নেই। ডন কিছু বলার আগেই ফারহান চলে গেল। সালাম ভাই। তা কি খবর ভাইজান? আজ কি নতুন খবর আনলে? ভাই, আবু ভাই এক ফ্ল্যাট এক্সক্লুসিভ চেয়েছে। এটা কোনো মামার বাড়ির আবদার না ভাই, উনি একটা ভিডিও মেসেজ পাঠিয়েছে। চালু কর দেখি। ফাইজান ভিডিওটা বের করে ফোনটা ইরফানের কাছে দিল। অন ভিডিও স্ক্রিন, সেলাম ইরফান ভাই, আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছেন। তা আমার এক ফ্লাইট মাল লাগবে, আর সেটা 2 দিনের মধ্যে। যদি না পাই তাহলে ইরফান ভিডিওতে দেখলো পেছন থেকে 1 ট্রাক ড্রাগ, যেটা একটা মোটা অঙ্কের ডিল করা হয়েছে। শালা বেঈমান হারামখোর, আমার খাবে আমার পড়বে আর আমাকেই। ভাই ভাই ভাই, ঠান্ডা হয়ে বসেন ভাই। এই ওর কাটা মাথা আমার পায়ের নিচে ফেল। যা, এক্ষুনি যা। ফাইজান চলে গেল, কারণ ইরফান ভাইয়ের একবার রাগ উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা মুশকিল। এদিকে ফারহান গোসল করে আর এক টুকরো কাঁচ নিয়ে হাতে বারবার আঘাত করছে, আর পুরো বাথরুম রক্তে লাল হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর ফারহান রুম থেকে বের হলো। হাতে ছোট করে একটা ব্যান্ডেজ নিল, জামা কাপড় খুলে চুল আঁচড়াচ্ছিল। তখনই ওর রুমে ইরফান আসে, তার হাতে খাবারের প্লেট। আপনি? হ্যাঁ বস, তোর হাতে কি হয়েছে? কেটে গেছে। ইরফান ফারহানকে খাইয়ে দিচ্ছে আর বলছে, খেয়াল রাখবি তো, জানিস না আমাদের সর্বদা ফিট থাকতে হয়। এরপর থেকে নিজের খেয়াল রাখবি। ফারহান হ্যাঁ সূচক মাথা নাড়ল। আফটার সাম ডেজ একটা হেলিপ্যাড, তার সামনে একটি টেবিল আর একটি চেয়ার, আর তার উপর বসে আছে আবু ভাই। চোখে কালো চশমা, সাদা আলখাল্লা পরা, মুখে দাঁড়িয়ে একটি সোনা দিয়ে দাঁত মোড়ানো। চেয়ারে বসে জুস খাচ্ছে। খবরটা পাক্কা? জি ভাই। চল যা এখন। কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার হেলিপ্যাডের নামে আর কিছু লোক একটা বক্স নামিয়ে দিয়ে যায়। কালো রঙের একটা বক্স, যার উপরে একটা খুলির চিহ্ন আঁকা, মানে এটা এক্সপ্লয়েড এলিমেন্টস। আবু ভাই তার সোনায় মোড়ানো দাঁত বের করে একটা হাসি দিল। এই গিয়ে মালটাকে ভেতরে রেখে আয়। 2জন লোক বক্সটা নিয়ে একটা রুমে চলে গেল। রুমে যাবার পরপরই রুম থেকে ছিটকে পড়ে, যেন কেউ ফুটবলের মতো লাথি মেরেছে। শব্দ পেয়ে আরো কয়েকজন যায় ব্যাপারটা তদন্ত করতে, কিন্তু তারাও একইভাবে ছিটকে পড়ে। রুম থেকে ফারহান বেরিয়ে আসে। আবু ভাই গার্ডদের বলল, এই কি দেখছিস, মার ওকে। গার্ডরা যেতেই ফারহান একে একে সবাইকে শুইয়ে দিল। পেছন থেকে কেউ পায়ে জোরে আঘাত করে, ফারহান পড়ে যায়। 2জন ফারহানের হাত ধরে রাখে, আর সামনে থেকে একজন মারতে আসে। ফারহান 1 পা তুলে সজোরে লাথি মারে, আর আবু ভাই টেবিলে গিয়ে পড়ে। ফারহান গিয়ে একটা চেয়ার টেনে আবুর সামনে বসে। আবু ভাই দাঁড়িয়ে ফারহানের মাথায় বন্দুক ধরে। তখনই ঠাস করে গুলি চড়ার এক বিকট শব্দ হয়। পেছন থেকে ফাইজান আকাশের দিকে বন্দুক তাক করে গুলি ছোড়ে। এতে আবু ভাই পেছনে তাকায়, আর ফারহান আবু ভাইয়ের হাত ধরে বন্দুকটি নিয়ে যায়। কি রে, এত সাহস হয় কি করে তোর? আগে তো আমার ভাইয়ের পেছন পেছন ঘুরতিস, এখন এত পাটা এসে গেল তোর বুকে। বাহ রে,
তোর দম আছে বলতে হবে। আবু ফারহানের পায়ে পড়ে ভাই আমার ভুল হয়ে গেছে, ভাই মাফ করে দেন। ফাইজান, এটাকে ভাইয়ার কাছে পাঠিয়ে দে। ফারহান উঠে একটি বিরাট কন্টেইনার ঢুকলো, যেগুলোতে জাহাজে করে মালামাল আনা নেওয়া করা হয়। কন্টেইনার অনেকগুলো অস্ত্র, যেগুলোর মধ্যে AK-47, M191, M1 রাইফেল, গ্লক 19, গ্লক 17cc রিভলভার, হ্যান্ডগান, শটগান, মেশিন গান, সাবগান, সাবমেশিন গান, রাইফেলও আছে। ফারহান কয়েকটি গ্রেনেড হাতে নেয় আর ড্রেসারের কন্টেইনার হেলিপ্যাডের সাথে করে আটকে দেয়। হেলিকপ্টার কন্টেইনার সহ উড়ছে আর ফারহান কন্টেইনারের উপর থেকে গ্রেনেডের পিন খুলে নিচে হেলিপ্যাডের উপর ছুঁড়ে মারে। বিটকা আগুনের গোলার মধ্যে পুরো এরিয়া ডুবে গেল আর হেলিকপ্টারে বসে আবু ভাই দেখছে আর এতদিনের পরিশ্রম আজ সব শেষ। আরে এই তো আমার ভাই। ইরফান আর ফারহান কোলাগুলি করলো। ভাই এই সেই বিড়াল। আর কি বলছিস, উনি আমাদের মেহমান, একটু খাতির কর। জি ভাই। দেখিস কোনো ত্রুটি যেন না থাকে, তারপর এর একটা পার্মানেন্ট ব্যবস্থা কর। আচ্ছা ভাই। ফাইজান আবু ভাইকে নিয়ে চলে গেল। ঠিক তারপরে গুলির শব্দ হয় আর সাথে আবু ভাইয়ের আর্তচিৎকার। ফারহান আর ইরফান একটা হাসি দিয়ে চলে গেল। ওয়াও, হোয়াটস এ রাইট ব্রো। চুপ থাক, নইলে লাথি মেরে বোট থেকে ফেলে দেব। ফাইজান চুপ। আর বিশাল এক সাগরের বুক চিরে ফাইজান আর ফারহান স্পিড বোর্ডে যাচ্ছে। বড় একটি জাহাজের পাশে স্পিড বোটটি থামলো। অন দ্য শিপ জাহাজে পার্টি চলছে। হোয়াটস আপ সেক্সি লেডিস? Hey Faizan. Hey, look here. It's Farhan. Who is so cool guy. শালা ওর জন্য কোনো মেয়ে আমার দিকে তাকায় না। হাই ডিজে। ফাইজান আর মেয়েগুলো গানের তালে তালে নাচছে আর ফাইজান জাহাজের পাশে এসে 3W84 পাসপোর্ট। একটি লোক এসে ফারহানকে চেক করলো। ফারহান গিয়ে একটি চেয়ার টেনে বসলো। একটি টেবিলের ওপাশে আরো দুজন লোক ড্রিঙ্ক করছে। তাদেরকে একজন ফারহানকে এক ছিপে অফার করছে। ফারহান গ্লাসটি ফেলে দিতে বন্দুক বের করলো। Hey, what are you doing? Cool down. ফারহান পুরো মদের বোতলটি নিয়ে ড্রিঙ্ক করা শুরু করলো। এই শোন, তোদের ডিলটা হবে না। এই নে, ভাই টাকা ফেরত পাঠিয়েছে। হোয়াট আ জোকিং? তোদের মনে হয় এত দূর আমি তোদের সাথে মজা করতে এসেছি? আমাদের টাকা চাই না, আমরা আমাদের মালামাল চাই। ডিল ক্যান্সেল। প্রথম লোকটি ফারহানের মাথায় বন্দুক ধরতেই পুলিশ বোট দেখা দিল। আরে ওই দেখ, পুলিশের বোট। পুলিশকে কে খবর দিয়েছে? ফারহানের টাইম সর্বদাই অ্যামেজিং থাকে। আর রাতে কিন্তু পার্টি মাস্ট। শিওর? ভাই জানলে খুব খুশি হবে। হ্যাঁ। কিছুক্ষণ পর জাহাজে পুলিশ অফিসার তার দলবল নিয়ে হাজির হয়ে বলল, এই জাহাজটিকে সার্চ কর, এই লোক দুজনকে অ্যারেস্ট কর। স্যার, প্লিজ সেভ আস। Why? What happened? আমাদেরকে তখনই বিকট শব্দে একটি গুলি এসে লাগে, যা প্রথম এবং দ্বিতীয় লোকটির মাথায় এফোর ও ওফোর হয়ে বেরিয়ে যায়। এইগুলি ছুটছে, সবাই সবার পজিশন নাও। মুভ কুইকলি। স্যার, আর তো গুলি ছুটছে না। অপরাধী পালিয়ে গেল না তো? অসম্ভব, এখান থেকে পালিয়ে যাওয়া সহজ না। আরে এ কি? অফিসার দেখলো একটা বন্দুক ডিজে মিক্সার রাখা, যে টেবিলে সেই টেবিলের ওপর বন্দুকের ট্রিগার একটা সুতোয় বাঁধা। সুতোটার নিচে আবার একটি বোতলের সাথে বাঁধা। বোতলটি একটি হিটারের মধ্যে রাখা। দেখলে, এটা এখান থেকে ছোড়া হয়েছে। এটা পারফিউমের বোতল হিটারের ভেতর রাখায় গরম হয়ে ব্লাস্ট হয়েছে। আর ব্লাস্ট হওয়ায় এই সুতোয় টান লাগে আর উপরের বন্দুক থেকে গুলি চলে। আর বন্দুকটি দেখেছো, দুটো মেশিনের মাঝের ফাঁকে রাখা, যাতে বন্ধুদের পজিশন ঠিক থাকে। ফ্ল্যাশব্যাক।
আরে পুলিশকে কে খবর দিল? ফারহান একটি লাথি মেরে বডিগার্ডটি মারতে আসলেই মদের বোতল তার মাথায় মারে। বডিগার্ড অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে প্রথম লোকটি গুলি চালায়। গুলিটি ডিজে বয়ের গায়ে লাগে আর তখনই জাহাজে থাকা লোকগুলো অন্য পাশ থেকে বোটে পালিয়ে যায়। আরে কি হলো? এই লেজিস গুলো সব কই গেল? ও, গেম শুরু হয়ে গেছে তাহলে। পার্টি শিপে হওয়ার কারণে অল্প কিছু লোকজন ছিল আর তারাও পালিয়ে যায়। ফারহান লোক দুটিকে সেন্সলেস গ্যাসের গন্ধ শুকিয়ে টেবিলে বসিয়ে দেয়। তোর কাছে পারফিউম আছে? আছে কেন? হাতে টাইম খুব অল্প, তাড়াতাড়ি দে। এই নে। মেকিং দ্য ট্রিগার। এটা কি কাজ করবে? দেখে নিস। এই পুলিশের বোট এসে গেছে, চল পালা। অফিসার একটা মুচকি হাসি দিল। স্যার আপনি হাসছেন? এমন টেকনিক্যালি মার্ডার একজনই করতে পারে। ফাইজান আর ফারহান তীরে চলে আসলো। সেখান থেকে সোজা চলে গেল বাসায়। ভাইয়া ভাইয়া, কি রে, কি হলো? কাজ কমপ্লিট। আমি জানতাম। আরে বেটা, তুই ছাড়া এই এলাকায় কারো এত দম আছে এই কাজ করার? যা, ফাইজানকে নিয়ে কিছুদিন বিদেশ থেকে ঘুরে আয়, যা। তবে ফাইজান পেছন থেকে ফারহানের কাঁধে উঠে, তবে আমরা যাচ্ছি ওকে। এই নে তোদের পাসপোর্ট। পরদিন দুজন তুর্কির উদ্দেশ্যে রওনা দিল প্লেনে বসে। ভাই, তুর্কির মেয়েগুলো চোস। এই বাদ দে তো, তোর মধ্যে কোনো রোমান্টিকতা আছে? চুপচাপ বসে থাক। ফাইজান একজন বিমানবালাকে ডাক দিল। হে কিউটি, ইয়েস স্যার। 1 চিপ স্কচ উইথ 2 আইস। তুই স্কচ খাস? দেখ ভাই, ওয়াইন, শ্যাম্পেন, 69 এগুলো সব ভালোই লাগে না, তাই নতুন কিছু। 1 বোতল স্কচ ফর মি। ওকে স্যার, বাট নো প্রবলেম। ওকে স্যার। ভাই, 1 বোতল পুরা। এই 1 জিবি ফারহান তেশোয়ারি খায় না। রাত 2:33। ফারহান হঠাৎ কাশতে থাকে। একজন বিমানবালা এসে ওয়াশরুমে নিয়ে যায়। কোনো মতে ফারহান নিজেকে সামলে নেয়। মাথাটা ভার হয়ে আছে। সকাল 8টায় বিমান ইস্তাম্বুল বিমানবন্দরে ল্যান্ড করে। কি রে, কই যাবি? ভাবছি বুরসা যাব, ওখানে নাকি ভালো ভালো দেখার মতো জায়গা আছে। ও চল। তবে তার আগে এই ইস্তানবুল ঐতিহাসিক বাজারটা ঘুরে দেখব। এই ট্যাক্সি। এইভাবেই কয়েকটা দিন ভালোই কাটলো। না, ভাইয়ার সাথে কথা বলে দেশের খোঁজ খবরটা দেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছিস? ভালো। ওদিকে কি খবর? আলহামদুলিল্লাহ। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিল। ব্রো, ওই মেয়েটিকে দেখ, কেমন তোর দিকে তাকিয়ে আছে। কই? ওই তো। আরে না, আমার দিকে না, অন্য কোথাও তাকিয়ে আছে। পরদিন ফারহান আর ফাইজান একটি কলেজের পাশে ঘুরতে যায়। কি রে, এখানে এলি কেন? এই তো এক লোক আসবে। তুই আবার এখানে? কারে চিনো? ইনস্টাগ্রামে পরিচয়। এই দেখ, কালকের সেই মেয়েটা। ফারহান মেয়েটির দিকে তাকালো। সত্যি সেই লেভেলের সুন্দরী একটা মেয়ে। সাদা জিন্স আর একটা কমলা রঙের জামা পরা, ফর্সা চেহারা, একদম পরী। এই প্রথম ফারহান কারোর প্রতি ক্রাশ খেলো। তবে ফারহানের ভাষায় সেটাকে ক্রাশ বলে না। ঠিক তখন পেছন থেকে কেউ ফারহানের পায়ে আঘাত করে। ফারহান মুখ থুবড়ে পড়ে। ফারহান ঘুরে দেখলো একটা বাচ্চা ছেলে সাইকেলের ব্যালেন্স হারিয়ে ফারহানের গায়ের উপর পড়েছে। সরি আঙ্কেল। ইটস ওকে বাবা, লাগেনি তো তোমার? না আঙ্কেল। এভাবে প্রায় প্রতিদিনই মেয়েটি ফারহানের সাথে দেখা হয়।
একদিন ফারহানের মেজাজটা খারাপ ছিল আর সেই মেয়েটি সামনে পড়লো। এতে ফারহানের আরো রাগ উঠে গেল। তারপর এই যে হ্যালো, কি প্রবলেম কি আপনার? হ্যাঁ, আমাকে ফলো করছেন কেন? আপনি জানেন আমি কে? কি কথা বলছেন না কেন? বোবা নাকি? আমি মেয়েটিকে বলতে না দিয়েই ফারহান চলে যাবার জন্য পেছনে ফিরল। ঠিক তখনই একটা গুলি চলার আওয়াজ পাওয়া গেল। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি ফারহানের কোলে পড়ে যায়। এই যে হ্যালো, এই মেয়ে। এইদিকে গুলি চালক একটি বাইকে করে যেতেই ফারহান তার পেছনের থেকে বন্দুকটি বের করেই মাথায় একটা গুলি করলো। বেচারা সেখানেই মারা গেল। ফারহান মেয়েটিকে একটি হাসপাতালে নিয়ে গেল। রাত 8টা। ফারহান হসপিটালে বসে আছে। ডক্টর, দেখুন, রোগীর কন্ডিশন ভালো না। এই মুহূর্তে রোগীরও ও পজিটিভ রক্ত লাগবে। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আপনি আমার থেকে রক্ত নিন। ওকে, আপনি আমার সাথে আসুন। হ্যালো, কি রে, কই তুই? কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট। ক্যান্সেল করে দে। মানে কি বলছিস কি তুই? যেটা বলছি সেটা কর। আজব তো, এই ছেলের কখন কি ঘটে আল্লাহই ভালো জানে। হে আল্লাহ, আমার এই বেরঙ্গা বন্ধুর জীবনে এমন কাউকে পাঠাও যেন ওর লাইফই বদলে যায়। ফাইজান আর ফারহানকে ফোন দিল। কি রে, আবার কি? ফ্লাইট না হলে ক্যান্সেল করলাম। তবে তুই কই? হসপিটালে। কি? কেন? সেটা হসপিটালে এসে দেখে যা। বলে ফারহান হসপিটালের অ্যাড্রেস ফাইজানকে টেক্সট করে দিল। ফাইজান তাড়াতাড়ি হসপিটালে চলে এলো। এসে দেখলো ফারহান একটি বেঞ্চে বসে আছে। ফাইজান দৌড়ে ফারহানের কাছে আসলো। এই, তোর কি হয়েছে? তোর গায়ে এত রক্ত কেন? ছাড় তো, আমার কিছু হয়নি। তাহলে? ফারহান ফাইজানকে সব খুলে বলল। যে শালায় মেয়েটিকে গুলি করেছে ওকে তো আমি উপরে পাঠিয়ে দিয়েছি। কিরে, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? না, কিছু না। তা মেয়েটি কেমন আছে? ডাক্তার বলল তো ভালো। এই, ওর বাড়ির লোককে খবর দিয়েছিস? না, টেনশন দেয়া হয়নি। তখন একটি নার্স আইসিইউ থেকে দৌড়ে ডাক্তারকে ডেকে আনে। সিস্টার, মেয়েটি পেশেন্ট কেমন যেন করছে। মানে কি বলছেন আপনি? দেখি সরুন, আমাকে দেখতে দিন। স্যার, এভাবে আমরা ভেতরে যেতে দিতে পারি না। দরজার বাইরে থেকে মেয়েটি ফারহানকে দেখে একটু শান্ত হয়। ডাক্তার ব্যাপারটি আঁচ করতে পেরে ফারহানকে ভেতরে আসতে অনুমতি দেয়। মেয়েটি কান্না করতে করতে ফারহানের হাত ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও না। কথাটি ফারহানের যেন মস্তিষ্কে আঘাত করেছে। এই কথাটি আরো কোথাও যেন শুনেছে। ফারহান নিজের অজান্তেই বলে উঠল, যাব না, আমি এসে গেছি, কান্না করিস না। হঠাৎ ফারহান আর মেয়েটি অজ্ঞান হয়ে যায়। ফারহান, এই ফারহান। দেখি, আমাকে দেখতে দিন। সিস্টার, ওনাকে বেডে শোয়ানোর ব্যবস্থা করুন। ফাইজান আইসিইউর কেবিনের বাইরে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার, আমার বন্ধু। চিন্তা করবেন না, উনি এখন ঠিক আছে। প্রথম রক্ত দেওয়াতে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। আপনি কি পেশেন্টের ফর্মটা পূরণ করে আসুন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, আমি ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, তবে কাল সকালে নিলেই ভালো হয়। ফাইজান হসপিটালের যাবতীয় ফর্মালিটি শেষ করে ফারহানের কাছে যায়। কি রে, তুই বাসায় যাসনি? কি করে যাই? সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব আমাদের। তোকে ছাড়া ভালো লাগে? কি রে, হাসছিস কেন? আমাদের এসব কথা মানায় না। যা, তুই বাসায় যা। আজ তোকে অনেক ধকল গেল। না, তোকে এভাবে ছেড়ে। যা বলছি। ফাইজান এরকম অনিচ্ছা করেই চলেছে। ফারহান পাশের বেডের দিকে একবার তাকালো। মেয়েটি ঘুমিয়ে আছে। কি মায়াবী চেহারা।
কিন্তু মেয়েটিকে দেখলে ফারহানের কিছু মনে করতে চায়, কিন্তু মনে করতে পারছে না। ফারহান চোখ বন্ধ করে শুয়ে আছে আর ভাবছে সেই ছোটবেলা থেকে খুবই দুষ্টু আর প্রাণবন্ত ছিল। তখন ক্লাস 6 কি 7-এ পড়ে। একদিন একটা বিষয় নিয়ে কিছু ছেলের মাঝে ঝগড়া হচ্ছিল। ওরা কয়েকজন মিলে একটি ছেলেকে মারছে। ফারহান কোথা থেকে যেন ফিরছিল, তখন মারামারি দেখে কাছে গেল। ছেলেগুলো ফারহানকে দেখে দৌড়ে পালালো, কারণ এলাকার ডনের ভাই। ফারহান যে ছেলেটির মার খাচ্ছিল ওকে একটি বেঞ্চিতে নিয়ে বসায়। নাম কি তোমার? জানি না। থাকো কোথায়? বস্তিতে। তোমার বাবা মা? নেই। আচ্ছা, ওরা তোমাকে মারছিল কেন? আমার খুব খিদে পেয়েছিল, ওদের কাছে খাবার চাইতে ওরা আমাকে মেরেছে। ফারহান ছেলেটিকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক খাবার অর্ডার করে। নাও খাও। এত খাবার আমার জন্য? হ্যাঁ খাও। একটি খাবার মুখে দিতেই আবার রেখে দিল। কি হলো, খাও। তুমি আমাকে মারবে না তো? না, মারবো কেন? আজ থেকে আমরা দুজন বন্ধু। বন্ধু? সত্যি? হ্যাঁ সত্যি। জানো, আমার না কোনো বন্ধু নেই, সবাই আমাকে মারে। এরপর থেকে তোমাকে আর কেউ মারবে না। আজ থেকে তোমার নাম ফাইজান, আর আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। হ্যাঁ, কাজটি করে আমাকে কল দেবে, যাও। ভাইয়া। আরে ফারহান, তা আজ কি খবর? ভাইয়া জানেন, আজ আমার এক নতুন বন্ধু পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, আর আজ থেকে ও আমার সঙ্গী হয়ে থাকবে। তা কই সে তোমার বন্ধু? ফাইজান, এদিকে আয়, এই হলো আমার ভাইয়া। তারপর থেকে দুজন একসাথে খাওয়া, ঘুম, গোসল, খুন, মিশন, সুখের দুঃখে একে অপরের অংশীদার। ফারহান এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো। আর এদিকে ফাইজান হসপিটাল থেকে বেরিয়ে হাঁটতে লাগলো আর ভাবছে, আরে ডাক্তার কি বললো, ফারহান এই প্রথম রক্ত দিয়েছে, মানে ওর তো আগেও অনেক রক্ত বেরিয়েছে, তখন তো অজ্ঞান হয়নি, তাহলে আজ কেন? এসব ভাবছে ঠিক তখনই একটা হুজুরের সাথে ধাক্কা খায়, আর হুজুরের হাতে থাকা একটি বই ও জায়নামাজ পড়ে যায়। ওপস, সরি, আমি আসলে খেয়াল করিনি। বলতে বলতে জিনিসগুলো উঠাতে থাকলো। এদিকে হুজুর আরবিতে কিছু বলতে লাগলো, যার অর্থ ঠিক আছে, সমস্যা নেই। ফাইজান জিনিসগুলো উঠিয়ে সালাম করে হুজুরের কাছে দিল, কিন্তু হুজুর ফাইজানের দিকে তাকিয়ে আছে। তারপর হুজুর ফাইজানের মাথা মুছিয়ে দিয়ে বলে, আল্লাহর বান্দেগি করো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর কখনো কোনো সমস্যায় পড়লে আমার কাছে এসো, আমি এখানকার স্থানীয় মসজিদের ইমাম। বাসায় এসে ফাইজান এক কাপ কফি নিল আর ভাবছে, না, কোথাও একটা খটকা লাগছে। ফারহান আর ওই মেয়েটার কি কোনো যোগসূত্র আছে? ফারহানের অজ্ঞান হবার ব্যাপারটা অতটা সিরিয়াস না হলেও কথা বলার কার্যটা একটু আলাদা। ঠেকলে যেন ওরা বহুদিনের একে অপরের পরিচিত। কিছু একটা মিসিং, কিন্তু কি? এসব ভাবতে ভাবতে ফাইজান ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফারহান ঘুম থেকে উঠেই মেয়েটির দিকে তাকিয়ে থাকে। হঠাৎই তার মাথায় কিছু স্মৃতি ঝাপসা ভাবে ভেসে ওঠে। দুটো বাচ্চা খেলা করছে, তার মধ্যে একটি মেয়ে, একটি ছেলে। নীল প্লিজ যেও না, তুমি যা বলবে আমি তাই শুনবো। হঠাৎ ডাক্তার আইসিইউতে ঢুকে পড়ে। মিস্টার ফারহান, আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনাকে একটু আমার সাথে যেতে হবে। জি অবশ্যই। ডাক্তার ফারহানকে নিজের কেবিনে নিয়ে নেয়। গতকাল আপনার ব্লাড অন্য এক রোগীর ব্লাড স্যাম্পলের সাথে বদলে যায়, আর যার ফলে আপনার ব্লাড রিপোর্ট আসে। তো কি হয়েছে? আপনার ব্লাড থেকে একটা কেমিক্যাল পেয়েছি, যেটা আপনাকে কয়েক ঘন্টার জন্য হিপনোটাইজ করে দিতে পারে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এই জন্য আপনাকে ব্যাপারটা জানালাম। আচ্ছা, এই কেমিক্যাল কিভাবে আমার শরীরে আসলো? মানে কোনো খাবার বা ইনজেকশন? আপনি যদি চান তো আমরা ব্যাপারটি চেক করতে পারি। প্লিজ। ডাক্তার ফারহানের থেকে যাবতীয় স্যাম্পল কালেক্ট করে নিল। হঠাৎই
হঠাৎ ডাক্তার দেখলো ফারহানের ঘাড়ে একটা সূচের মতো কিছু একটা বেঁধে আছে। ডাক্তার সেটা টেনে তুলতেই আউচ! সরি, কি এটা? এটা আপনার ঘাড়ে আটকে ছিল। আচ্ছা, এটা দিয়ে আবার হিপনোটিজম করা হয়নি তো? হতে পারে। আচ্ছা ডক্টর, আমার হিপনোটিজমটা অ্যাক্টিভ হয় কিভাবে? মানে এটা ট্রিগার কি? যে কোনো কিছু ট্রিগার হতে পারে, যেমন কোনো শব্দ, কথা, আওয়াজ, এমনকি ফোনের রিংটোন, যে কোনো কিছু। কাল রাতে কি আমি হিপনোটিটাইসের মধ্যে ছিলাম? আচ্ছা ডক্টর, আমার কেবিনের বাইরের এবং ভেতরে সিসিটিভি ফুটেজটা চেক করুন তো। অবশ্যই। ফুটেজে তো কাল সারা রাত আমি ঘুমিয়েছিলাম। এর দুটো কারণ হতে পারে। এক, আপনি গতকাল দুর্বল থাকার কারণে আপনাকে উচ্চ পাওয়ারের ডোজ পুশ করা হয়, যাতে আপনি তাড়াতাড়ি ফিট হতে পারেন। এতে 7-8 ঘন্টা খুব গভীরভাবে ঘুম পায়, হয়তো তার জন্য কেমিক্যালটা কাজ করেনি। আর 2, হয় গতকাল আপনি হিপনোটাইজ হননি। তবে ডক্টর, এইভাবে কি হিপনোটাইজ করা যায়? মিস্টার ফারহান, এটা 2021 সাল। এই মডার্ন যুগে অসম্ভব বলে কিছু নেই। সে যাই হোক, আমার এগুলো রিপোর্টটা খুব তাড়াতাড়ি চাই। আচ্ছা, আমি কি আবার হিপনোটাইজড হতে পারি? আমার জানার মতে কেমিক্যালটা লাইফ টাইম 72 ঘন্টা। তাহলে উপায়? আপনি একটু বসুন, আমি একটা ইনজেকশন নিয়ে আসছি। এতে ওই কেমিক্যালটা আর কাজ করবে না। আচ্ছা, তার মানে যেই মেয়েটিকে গুলি করেছে সেই মেয়েটিকে মারতে এসেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যায় বেচারি। কারণ তার যদি আমাকে মারাই উদ্দেশ্য হতো তাহলে হিপনোটাইজ করতো না। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আসলে এই অ্যান্টিডোটটা খুব রেয়ার, সচরাচর পাওয়া মুশকিল। ফারহানকে ডক্টর পুশ করতে যাবে, ঠিক তখন ইরফানের ফোন। ফারহান ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আরে ভাই আমার, কেমন আছিস? কথাগুলো যেন ফারহানের মাথায় চক্কর খেতে লাগলো। হঠাৎ ফারহান উঠে দাঁড়ালো। মিস্টার ফারহান, আরে ওকে? ফারহান ডাক্তারকে এক ঝটকায় ফেলে দিল। ডাক্তার মাটিতে পড়ে ও শিট, হয়তো তিনি কোনোভাবে হিপনোটাইজ হয়ে গেছে। তাকে যে কোনোভাবে হিপনোটিজম থেকে বের করে এনে এই ইনজেকশনটা পুশ করে দিতে হবে। ডাক্তার একটা বেলে প্রেস করলো, আর সাথে সাথে কয়েকজন ওয়ার্ড বয় চলে এলো। ওকে আটকাও। ওয়ার্ড বয়গুলো ফারহানকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ফারহানের শক্তির সামনে ওরা কিছুই না। এদিকে ফারহানের ফোনে ভিডিও কলে ফাইজানের চেহারা দেখা যাচ্ছে। ফারহান পেছন থেকে বন্দুক বের করতেই সবাই সরে গেল, আর ফারহান ফোনের ডিসপ্লের উপর দুটো গুলি করলো। এদিকে ফাইজান হসপিটালের ঢোকার সাথে সাথে গুলির শব্দ পেল। ও তাড়াতাড়ি আইসিইউর দিকে দৌড় দিতেই ডাক্তারের কেবিনের দিকে চোখ পড়লো। আরে ফারহান, তুই এখানে? কেবিনের পেছন থেকে ডক্টর মাথা উঁচিয়ে বললেন, মিস্টার ফাইজান, সরে যান, উনি হিপনোটাইজড। ফাইজানের দিকে ফারহান একটা গুলি ছোড়ে। ফাইজান সরে সোফার পেছনে আসে। উফ, যাক বাবা, এবারের মতো বেঁচে গেছি। ডক্টর কেবিনের বাইরে একটি বাচ্চা ছেলেকে নিয়ে নার্স তার কেবিনে যাওয়ার সময়, আন্টি, আজ কিন্তু আমাকে তেতো ঔষধগুলো খাওয়াবে না। তেতো ওষুধগুলো না খেলে আমার এই ছোট্ট সোনামণিটা ঠিক হবে কিভাবে? না, আমি তেতো ওষুধগুলো খাবো না, খাবো না, খাবো না। তুমি যদি তেতো ওষুধটা খাও তাহলে তোমাকে একটা ম্যাজিক দেখাবো। সত্যি ম্যাজিক দেখাবে? হ্যাঁ, দেখাবো। বাচ্চাটি কথা বলতে বলতে ঠিক ডক্টরের কেবিনের সামনে দিয়ে যাচ্ছে। তখন বাচ্চাটি হাততালি দিয়ে, ইয়ে ইয়ে, আমি ম্যাজিক দেখবো, আমি ম্যাজিক দেখবো। এই হাততালির শব্দটা যেন ফারহানের কান ভেদ করে মস্তিষ্কে আঘাত করছে। প্রতিটি স্নায়ু যেন এবার স্বাভাবিক। আরে এই ডক্টরের রুমের অবস্থা এমন কেন? ডক্টর, ডক্টর! ফাইজান সোফার পেছন থেকে মাথা উঁচিয়ে, এই এই শালা, তুই আর ফারহান নস।
আরে তুই এলি কখন? আর ওখানে লুকিয়ে আছিস কেন? এলাম কখন? শালা তুই আমার উপর গুলি চালিয়েছিলি। ডক্টর বেরিয়ে এসে ফারহানকে সব বুঝিয়ে বলল। তারপর ওই মেডিসিনটা ফারহানকে পুশ করে দেয়। ফারহান চিন্তা করতে লাগলো। আমার যতদূর মনে পড়ে ভাইয়া বলেছিল, আরে আমার ভাই, তাহলে এটাই আবার ট্রিগার নয় তো? ও, এটা একটা প্ল্যান। ফাইজান ডাক দিতেই ফারহান তার ভাবনার অর্ধেক রেখেই বাস্তবে ফিরে আসলো। কি রে, তোকে আবার কে হিপনোটাইজ করলো? সে অনেক কথা, তোকে পরে বলবো। চল এখন মেয়েটাকে দেখে আসি। সকাল থেকে ওর কোনো খোঁজই নেওয়া হয়নি। ফারহান আর ফাইজান মেয়েটির কেবিনে গেল। ফারহান একটা চেয়ার টেনে মেয়েটির মাথার কাছে বসলো। এখন কেমন লাগছে? জি ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। কেন? ডক্টরের কাছে শুনলাম আপনি আমাকে রক্ত দিয়েছেন। হুম। সরি। আবার সরিও? হুম। এই সরিটা আবার কিসের জন্য? গতকাল আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি আমার খুব চেনা, তাই আপনার হাত ধরে আর কি। আরে ব্যাপার না, আর সরিটা তো আমার বলা দরকার, তাই না? আপনি সরি বলবেন কেন? ফাইজান এসব দেখে কেবিনের বাইরে গেল আর একটা বন্দুক নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিল। ঠাস। কি ভাবলেন ফাইজান মারা গেছে? আরে না ভাই, এই হারামিগুলো সহজে মরে না। আসল ঘটনাটা শুনুন তাহলে। গত পর্বে ফাইজান কেবিন থেকে বেরিয়ে যায়, কারণ ফারহান ওকে চোখের ইশারা করে চলে যেতে বলে। তাই বাইরে এসে গুলি মুখে নিয়ে বলতে লাগলো, শালার এমন বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক তখনই একটা বাচ্চা বেলুন ফুটায়। তারপর ওরে আল্লাহ, কি হলো? আমি মরি নাই। হ্যাঁ হ্যাঁ, বেঁচে গেছি। এই ছোকরা, এটা বেলুন ফোটানোর কোনো জায়গা হলো? বেত্তমিস। সরি আঙ্কেল। এদিকে কেবিনে তাহলে আমি তো আপনার সাথে বাজে ব্যবহার করেছিলাম সেদিন। ইটস ওকে। আচ্ছা, একটা কথা বলুন, যারা আপনাকে গুলি করেছে ওদেরকে আপনি চিনেন? না। তবে ফারহানের মনে হলো মেয়েটি কিছু লুকাচ্ছে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? মানে আপনার বাবা মাকে তো ইনফর্ম করতে হবে। আমি এতিম। সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আমাকে ফলো করছিলেন কেন? মেয়েটি লজ্জায় লাল হয়ে গেল। আমি আপনাকে ফলো করতে যাব কেন? সেটা তো আপনি বলবেন। আমি আপনাকে কোনো ফলো টলো করিনি। আচ্ছা, তাই বুঝি। অ্যাকচুয়ালি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি পাঠক পাঠিকা, কি ভাবছেন এ কেমন মেয়ে যে কিনা ভালোবাসার কথা নিজেই বলছে? আরে ভাই, এই তুর্কির মেয়ে এই বাঙালি মেয়েদের মতো ন্যাকামি করে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে উইকিপিডিয়াতে সার্চ করুন। এই জন্যই আমাকে ফলো করছিলেন? ফলো করব কেন? একটু আধটু আর কি। হাসছেন কেন? সরি, আসলে আপনার কথা শুনে হাসি পেল। যান, আপনার সাথে আর কথাই বলবো না। ওকে, তাহলে এই হসপিটালের একজন রূপসী নার্স আছে, গতকাল রাতে আমার ফোন নম্বরও চেয়েছে। ভাবছি তাকে দিয়ে দেব। তাতে আমার কি? কি আজব যে আমার রঙহীন জীবনে রং এনে দিয়েছে, তার আবার কি? এই কত নম্বর কেবিনে মেয়েটি আছে? ভাই, রিসেপশন থেকে জানতে হবে। আরে আরে আরে, আপনারা কারা? আর আপনাদের কাছে বন্দুক? এই একদম চুপ থাক। আর এই যা তোরা, এই হসপিটালে দরজা জানলা সব আটকে দে, আর সিসি ক্যামেরাগুলোর শাটডাউন করে দে। রিসেপশনিস্ট ঐশী দেখুচ কত নং কেবিনে আছে বল। রিসেপশনিস্ট মাথায় বন্দুক ঠেকানো, তাই ভয়ে ভয়ে বলছি, আমাকে একটু চেক করতে দিন। 304D কেবিন। এই তোরা চল। এদিকে কেবিনের বাইরে আরে আপনারা কারা? গুন্ডাগুলো ফাইজানের পেটে একটা ঘুষি মেরে ফেলে দেয়। ওরা কেবিনে ঢুকে মেয়েটিকে আচ্ছা তুই এখানে? বলে একটা বন্দুক বের করে গলি ছুটতেই ফারহান মেয়েটিকে ডান হাতে টান দিয়ে বুকে জড়িয়ে ধরেছে আর মেয়েটি ভয়ে কেঁদে দিয়েছে। ফারহান তার বন্দুক বর থেকে
ঠাস ঠাস করে গুলি ছুড়ে 3-4 জন মারা যায়। এবার ফারহান আর গুন্ডার লিডারটা সামনাসামনি। দেখ, তোর সাথে কোনো শত্রুতা নেই, সরে যা সামনে থেকে। তোর সাথেও কোনো শত্রুতা নেই, ছেড়ে দে মেয়েটাকে। গুন্ডা দলের একজন মেয়েটির দিকে বন্দুক তাক করতেই ফারহান দেখলো তার বন্দুকে গুলি শেষ। ফারহান গুন্ডাটির হাতে বন্দুকটি ছুঁড়ে মারে, এতে তার নিশানা ভুল হয় আর গুলি গিয়ে টেবিলে রাখা জগের গায়ে লাগে। মেয়েটি ভয়ে কান দুটি হাত দিয়ে চেপে ধরেছে। ফারহান কেবিনের দরজাটা আটকে দিয়ে যেতেই শব্দ কেবিনের বাইরে যায় না। এই গুন্ডা ফারহানকে লাথি মারে আর ফারহান ছিটকে একটা দেয়ালের উপর পড়ে। দেয়ালে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রটি দিয়ে সবার মাথায় আঘাত করে আর প্রত্যেকের অবস্থা মারতে মারতে খারাপ করে দেয়। ফারহান কেবিনের দরজা খুলে দেখলো ফাইজান ফ্লোরে শুয়ে আছে। ফারহান একটা লাঠি দিয়ে বলে, বেঁচে থাকিস তো উঠে পড়। বল কি বলবি? এদেরকে ডাস্টবিনে ফেলে আয়। এই তুর্কিতে? লোকেশন সেন্ড করে দিচ্ছি। ও, আমার তো ফোনে। আচ্ছা, তোর ফোনটা দে। থাক, আমি পারবো। ফারহান কেবিনে ঢুকে দেখলো মেয়েটি ভয় পেয়ে আছে। আরে, ভয় পেয়ে আছো কেন? তো তোমার কাছে বন্দুক ছিল? হ্যাঁ, কারণ আমি একজন গ্যাংস্টার। তুমি মিথ্যা বলছো তাই না? আমার সাথে মজা করছো? না, আমি সব সত্যি বলছি। না, মিথ্যা মিথ্যা। আমার রাফসান এমন হতে পারে না। রাফসান? কে এই রাফসান? তুমি রাফসান? কি আবল তাবল বলছো? মেয়েটি বিছানা থেকে উঠে এসে ফারহানের গলায় থাকা চেইনটি লকেট ধরে জিজ্ঞেস করে, এই লকেট তুমি পেয়েছো কোথায়? আমি জানি না, ছোটবেলা থেকেই এটা আমার গলায় ঝোলানো দেখছি। মেয়েটি এগিয়ে গিয়ে রুমের দরজাটি বন্ধ করে ফারহানের দিকে পিঠ করে দাঁড়িয়ে জামাটি খুলে ফেলে। আমার পিঠে একটি দাগ আছে, দেখছো? হ্যাঁ। মেয়েটি নিচে পড়ে থাকা তার গায়ের গেঞ্জিটি আবার পরে নিয়ে দরজাটা খুলে দিল। এটা কিসের দাগ জানো? কিসের? এটা ছোটবেলা তুমি রাগ করে আমাকে মেরেছিলে। রাফসান, মনে করো এই লকেটটা। এই লকেট আমি তোমাকে দিয়েছিলাম। আমি নার্ভাস ফিল করছি, প্লিজ। ফারহান সোজা বাসায় চলে গেল। যাবার সময় একটা ফোনও কিনে নেয়। বাসায় গিয়ে শাওয়ারটা ছেড়ে ভাবতে থাকে, মেয়েটা কি সত্যি বলছে? তাহলে ছোটবেলায় আমি তর্কি থাকতাম। আচ্ছা, এই লকেটটাই বা আমার কাছে এলো কিভাবে? এসব ভাবতে ভাবতে গোসল শেষে বাইরে এসে দেখে ফাইজানও এসে গেছে। এসেছিস? হ্যাঁ। যা, গোসল সেরে আয়। বাইরে আসরের আজান দিচ্ছে। ফারহান ব্যালকনিতে দাঁড়িয়ে ইস্তাম্বুলের প্রকৃতির দৃশ্য অনুভব করছে। ঠিক তখনই তার ফোনটি ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভাই নামের লেখাটি ভেসে উঠল। তার মানে ইরফান ফোন দিয়েছে। সালাম ভাই। সালাম। কিরে, তোকে ফোনে পাই না কেন? আসলে আমার ফোনটা পানিতে পড়ে গেছিল। মিথ্যে কেন বলছিস? তুই না আমাকে একদিন দেখালি তোর ফোন ওয়াটারপ্রুফ। আর ওই দিন হসপিটালে গিয়েছিলি কেন? তারপর থেকে ফোন দিচ্ছি, পাই না। কিছু হয়েছে? না ভাইয়া। ইরফান একটা কমলা মুখে দিতে দিতে বলল, খুব ভালো মিথ্যে কথা শিখেছিস। জানিস ফারহান, তোর মুখে মিথ্যে মানায় না। কি হয়েছে বল? এরপর ফারহান সব খুলে বলল। বুঝলাম। আচ্ছা ভাইয়া, আমি কি আগে তুর্কিতে ছিলাম? আর ওই মেয়েটা কি সত্যি কথা বলছে? সে কয়েক বছর আগের কথা। তোর বয়স তখন কত হবে? 7-8। তখন আমি তুর্কিতে থাকি।
আমি যার আন্ডারে কাজ করতাম সে আমাকে বের করে দেয় কাজ থেকে। একদিন দেখি একটা ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। আমি ওকে নিয়ে একটা স্থানীয় ডাক্তারখানায় নিয়ে যাই। তারা ব্যান্ডেজ করে দেয় আর এও বলে দেয় ছেলেটার মেমোরি লস হয়ে গেছে। তখন আমার এক বন্ধু এসে খবর দেয় লুকিয়ে অন্য দেশে যাওয়া যায়। তখন আমি ওই ছেলেটাকে নিয়ে খুবই গোপনে প্লেনে উঠে পড়ি আর এই দেশে এসে পড়ি। আসার পর এখানকার স্থানীয় অত্যাচারী মাফিয়াকে মেরে ফেলি। আর তারপর থেকে আমি এই এলাকার ডন। আর ওই ছেলেটিকে আমি আদর যত্ন করে লালন পালন করি। আর ছেলেটিকে জানিস, সে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে। সে আর কেউ নয়, এটা শুধুমাত্র তুই। ফারহান অবাকের চূড়ান্তে পৌঁছে গেছে। তাহলে মেয়েটি সত্যি কথা বলছে? হতেই পারে। হঠাৎ ফারহান দেখলো স্ক্রিনের ওপাশে ইরফান কারো দিকে তাকালো। আচ্ছা ভাইয়া, আজ তাহলে রাখি, আর আমি কিছুদিনের মধ্যে ফিরছি। না, তুই ফিরবি না। মানে? হ্যাঁ, তুই আর ফিরবি না। কিন্তু কেন? আমি বলেছি তাই। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না। তুই তোর পরিচয় পেয়েছিস না, এখন তুই ওখানেই থাক। আর আমি তোকে এতদিন ব্যবহার করেছি, এখন আর তোকে প্রয়োজন নেই। ফারহানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আর ততক্ষণে ফাইজানও ফারহানের পেছনে দাঁড়িয়ে সব দেখছে। ভাইয়া সমস্যা নেই, তুমি আমাকে আরো ব্যবহার করো। আমি আমার শেষ কথা জানিয়ে দিয়েছি, আর কখনো আমাকে কল দিয়ে বিরক্ত করবি না। এই বলে ইরফান কল কেটে দিয়ে চোখের কোণে পানি মুছল। বলে দিয়েছি। ফারহান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওর যেন এখনো বিশ্বাসই হচ্ছে না কথাগুলো। মনে হচ্ছে একটা দুঃস্বপ্ন দেখছে, কিন্তু না, এটা বাস্তব। ফারহান নিজেকে সামলে নেয়। ফাইজান, জি। আশা করি তুই আমাকে ছেড়ে যাবি না। আমি তোকে ছাড়া যাব কোথায়? তাহলে চোখের পানিটা মুছে ফেল আর ফ্লাইটের অনলাইন টিকিটটা ক্যান্সেল করে দে। আচ্ছা। ফারহান রেডি হয়ে হসপিটালে গেল আর ভাবছে, এটাই হয়তো একজন গ্যাংস্টারের জীবন। পেছনের কথা ভেবে দুঃখ পেয়ে লাভ নেই, আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। এসব কথা ভাবতে ভাবতে ফারহান হসপিটালে চলে এলো। এসেই মেয়েটির কাছে এসে বলে, আচ্ছা, তোমার নাম কি? ঐশী, ঐশী দরকুচ। আচ্ছা, তুমি আমাকে চেনো কিভাবে? মানে প্রথম থেকে সব খুলে বলো। আজ থেকে 16-17 বছর আগে আমি মিয়া খাতুন এতিমখানায় আসি। তখন আমার বয়স 7 বছর। আমি নতুন ছিলাম বলে কেউ আমার সাথে বন্ধুত্ব করতো না, একা একা থাকতাম। আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাইলেও আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইতো না। একদিন আমি খেলার মাঠের এক কোণে বসে আছি, তখন দেখি একটা ছেলে একা একা বসে আছে। তখন আমি গিয়ে, ফ্ল্যাশব্যাক। নাম কি তোমার? ছেলেটি ঐশীর দিকে দাঁতের দাঁত চেপে উত্তর দিল, রাফসান। তুমি আমার বন্ধু হবে? চলে যাও এখান থেকে, আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। ঐশী রাফসানের হাত ধরে টেনে বলল, চলো না, আমরা ওই পাশে গিয়ে একটু খেলি। রাফসান রাগ করে তার হাতে থাকা কলম দিয়ে ঐশীর পিঠে খোঁচা দিয়ে উঠে যায়। ঐশী ব্যথায় কান্না করে দেয়। রাফসান ভয় পেয়ে যায়। এটা যদি ঐশী স্যারের সাথে বলে দেয় তাহলে স্যার রাফসানকে বকা দিবে। এই এই মেয়ে, কাঁদে না প্লিজ। এই দেখো, আমি কানে ধরেছি। ঐশী কান্না করে যাচ্ছে। আচ্ছা চলো, আমি খেলবো তোমার সাথে। ঐশীর কান্না থামছেই না। এবার রাফসান ঐশীকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দেয়। ঐশী কান্নাও এবার থেমে যায়। প্লিজ স্যারকে কিছু বলো না, আমি তোমার সাথে খেলবো, প্রমিস। প্রমিস তো? প্রতিদিন? রাফসান মুখ বাঁকা করে দিয়ে বলল, এভাবে প্রতিদিন ঐশী রাফসানের সাথে
খেলতো। যদিও প্রথম প্রথম রাফসান খেলায় সায় দিত না, আস্তে আস্তে রাফসানের ঐশীর সাথে খেলতে ভালোই লাগতো। রাফসান, ওই ফুলটা আমাকে এনে দিবে? পারবো না। ঐশী গাল ফুলিয়ে বসে রইল। রাফসান ঐশীর গাল দুটো টেনে দিয়ে বলল, এনে দিচ্ছি। রাফসান একটা গাছ থেকে ঐশীকে একটা ফুল পেড়ে এনে দেয়। ঐশী খুশিতে রাফসানকে জড়িয়ে ধরে। আমি তোমাকে একটা জিনিস দেব, নিবে? কি? চোখ বন্ধ করো। রাফসান চোখ বন্ধ করলো। ঐশী ওর গলা থেকে একটা চেইন খুলে রাফসানের গলায় পরিয়ে দেয়। হঠাৎ একদিন রাফসান দেখলো ঐশী অন্য একটা ছেলের সাথে খেলছে। এটা দেখে রাফসান ছেলেটিকে মারতে লাগলো। ঐশী রাফসানকে ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। রাফসান, তুমি ওকে মারলে কেন? তুমি ওর সাথে খেলছো কেন? আমার যার সাথে ইচ্ছা তার সাথে খেলবো, তাতে তোমার কি? আজ থেকে আমাদের আর বন্ধুত্ব নেই। বলে রাফসান চলে গেল। হ্যাঁ যাও, আমারও দরকার নেই তোমার মতো সেলফিশ বন্ধুর। রাফসান একটা বেঞ্চে বসে আছে আর ভাবছে, অন্য একটা ছেলের জন্য ঐশী আমার সাথে এমনটা করলো। রাফসান লুকিয়ে লুকিয়ে এতিমখানার বাইরে চলে এলে একটা রাস্তার সামনে চলে আসতেই একটা গাড়ি রাফসানকে ধাক্কা দেয়। এদিকে ঐশী মনে মনে ভাবে, না, রাফসানের সাথে এমনটা করা ঠিক হয়নি। ঐশী রাফসানকে সারা এতিমখানা খুঁজে ফেলে, কিন্তু রাফসানকে খুঁজে পায় না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু রাফসান ফিরে আসে না। ঐশী রাফসানের জন্য কান্না করে, তারপরও রাফসান ফেরে না। ঐশী রাফসানের রুম থেকে রাফসানের ফটো, একটা খেলনার বল, একটা জ্যাকেট, একটা বক্সে কিছু খেলনা নিজের রুমে নিয়ে আসে। ঐশী প্রতিদিনই রাফসানকে মিস করতে থাকে। সেই ছোট্ট ঐশী হয়তো তখন ভালোবাসা কি সেটা জানে না বা বুঝতে শেখেনি, কিন্তু বড় হতে হতে সেই মিস করাটা রাফসানের প্রতি ঐশীর ভালোবাসা হয়ে যায়। ঐশীর বিশ্বাস রাফসান অভিমান করে দূরে সরে আছে, তবে একদিন ফিরবে। ব্যাক টু দ্য প্রেজেন্ট। ফারহান ভাবছে, তাহলে সে আসলেই রাফসান। ভাইয়ের কথা আর ঐশীর কথা মতো এটাই তো প্রমাণ হয়। আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেদিনই লকেটটা দেখে চিনতে পারি যে তুমিই আমার রাফসান। তারপর তোমাকে ফলো করি। ঐশী ফারহানের কাছে হাত রাখতেই ফারহানের ধ্যান ভেঙে যায়। রাফসান। ফারহান কিছু বলতে পারে না, শুধু ঐশীকে বুকে টেনে নেয়। ব্রো, তুই তো পুরা মাস্টার। কেন? শুনলি না? আচ্ছা মিস ঐশী, আপনাকে আপু রাখবো নাকি ভাবি? ঐশী লজ্জা পেয়ে বলল, আপনার যা ইচ্ছা। আয় হায়। এই যা, কিছু খাবার কিনে আন। ওকে, কি খাবি বল? ফারহান ঐশীকে জিজ্ঞেস করলো, কি খাবে বলো? তুমি যা খাও। আচ্ছা, তুই যা খাস তাই আনিস। ওকে ব্রো। ঐশী ফারহানের একটা হাত জড়িয়ে ধরে আছে। কি অবস্থা কি তোমার? কি অবস্থা আবার? হাতটা ছাড়ো। না, ছাড়বো না। আজও? আচ্ছা, এখন পর্যন্ত কয়টা গার্লফ্রেন্ড আছে? নেই। কেন? ভালো লাগে না এইসব। তার মানে আমাকেও না? আরে সেটা না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমার প্রেম ভালো লাগতো না। এসে গেছি। হাতে খাবারের প্যাকেট নিয়ে এসে বলল, কার কি ভালো লাগুক আর না লাগুক, খাবার কিন্তু সবারই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর ফাইজান, যা একটা ফ্ল্যাট দেখ আর আজকে কিনে নে। ওকে ব্রো। আর হ্যাঁ, একটু ভালো মানেরটা বের করিস। ফাইজান চলে গেল। মানে কি, এত টাকা কোথায় পাবে? আসলে ফারহান সব খুলে বলল কিভাবে কিভাবে বড় হয়েছে আর ইরফানের সাথে দেখা।
আর আজ ইরফান ওকে দূরে সরিয়ে দিয়েছে। সব খুলে বলল। ঐশী সব শুনে কান্না করে দিল। তাহলে কি করবে এখন? কিছু না, এখন থেকে এখানেই থাকবো। ঐশী ফারহানের গলা জড়িয়ে ধরে ফারহানও ঐশীকে নিজের বুকে জড়িয়ে নেয়। তার মানে তোরা একটা ছেলের কাছে মার খেয়ে চলে এসেছিস? বলে বন্দুক তাক করলো ছেলেগুলোর দিকে, যাদেরকে হাসপাতালে ফারহান মেরেছিল। ঠাস 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 গুলির শব্দ, বিকট শব্দে এক একটার মাথা গুলিতে ফুটো করে দেয় সুফিয়ান। আসুন পরিচিত হই এই গল্পের টার্নিং পয়েন্ট 2, সুফিয়ান ভাই। তুর্কির বুরসাতে তারই একটা গ্যাং ড্রাগ এবং মেয়ে পাচার করে। সালা হারামির বাচ্চা একটা, শুকুরের ছেলেরা একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারে না, শুকুরের বাচ্চা। ভাই ঠান্ডা হন, ব্যাপারটা আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। সালে সুফিয়ান ভাইয়ের ডান হাত এবং বিশ্বস্ত হারামি। ওর কাজ নতুন নতুন মেয়েদের সাথে রাত কাটানো আর মদ খাওয়া। প্রিয় কাজ খুন করা আর রক্ত দিয়ে গোসল করা। সালে 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 আমি বুঝতে পারছি না কিভাবে এতগুলো মিলে একটা মেয়েকে তুলে আনতে পারলো না। ওই মেয়েটার কাছে যে ভিডিও আছে সেটা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে তো আমরা শেষ। কথা দিচ্ছি ভাই, ওই মেয়েকে বিছানায় এমন অবস্থা করবো যে ও রাতটাও কেঁপে উঠবে। সুফিয়ান একটা শয়তানি হাসি দিয়ে বলল, তোর উপর আমার পুরো বিশ্বাস আছে। একটা লোক এসে সালের কানে কিছু বলে গেল। সালে লোকটিকে চলে যেতে বলে। ভাই আমাকে এখন যেতে হবে, একটা নতুন মাল এসেছে, ট্রাই করতে হবে। আচ্ছা যা তাহলে। সালে চলে গেল। ফুল কই? বিছানা। সালে একটা শয়তানি হাসিতে নিজের বেডরুমে চলে গেল। বেডরুমে গিয়ে দেখলো 15 থেকে 16 বছর বয়সী একটি মেয়ে নগ্ন অবস্থায় রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। সালে মেয়েটিকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে রুমের দরজা লাগিয়ে দেয় আর নিজের জামার বোতাম খুলতে থাকে। হঠাৎ করে দরজার ভেতর মেয়েটির গগন বিদারী চিৎকার শোনা যায়। প্রায় 1 ঘন্টা পর সালে রুমের দরজা খোলে। শালার মেয়ে মানুষ বয়ফ্রেন্ডের সাথে ঠিকই সুখের চিৎকার করতে পারে, আর আমাদের এখানে এলেই যন্ত্রণা। সালে চ্যানেলগুলোকে বলে, যা গিয়ে মজা কর। আস্তে আস্তে চেলাগুলো একের পর এক রুমের ভেতর যায়, আবার কিছুক্ষণ পর পর বেরিয়ে আসে। প্রায় 10 থেকে 12 জন রুমের ভেতর যায়। 2 ঘন্টা পর মেহেদি সালের রুমে গিয়ে বলে, স্যার মেয়েটি কোনো রেসপন্স করছে না। আসুন মেহেদির পরিচয়টা জানি। মেহেদি একটা সৎ ও চরিত্রবান ছেলে, তবে ওর বাবা অভাবের কারণে সালের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেয়। ছেলেটির মা নেই, বাবাও কিছুদিন আগে মারা গিয়েছে এবং এদিকে টাকা পরিশোধ করতে না পারায় সালে ওকে চেলার কাজে লাগিয়ে দেয়। মেহেদি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করে যাতে এই জাহান্নাম থেকে সে মুক্তি পায় আর সালের বিচার হয়। কি করছিস কি এসব? আজকে একটা মেয়ের ডেলিভারি দিতে হবে, আর তুই বলছিস কি না? ঠিক তখনই একটা 16-17 বছরের একটা মেয়ে বাটি মেয়েদের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও তোমার খাবার।